আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস 12-এর জন্য, যারা ক্লাস 12-এর অলরেডি এক্সাম দিচ্ছিলে, কিন্তু এই কোভিড-19-এর জন্য, লকডাউনের জন্য তোমাদের দুটো এক্সাম অলরেডি পোস্টপোন্ড হয়ে গেছে। একটা ছিল ফিজিক্স, একটা ছিল কেমিস্ট্রি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে কিছু সাজেস্টিভ কোশ্চেন যদি প্রেফার করেন। তো আমি ভাবলাম যে সবাইকে আলাদা আলাদাভাবে না দিয়ে যদি একটা ভিডিও করে দেওয়া যায় তাহলে হয়তো বেটার হবে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা পারলে একটু শেয়ার করে দেবে, যাতে করে যদি কারো উপকারে চলে আসে। দেখা গেলো যে আমি যে সমস্ত কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন বলছি তোমাদেরকে, সেগুলো দেখা গেলো কমন পড়লো। এবার তুমি শেয়ার করার ফলে যদি কারো উপকারে আসে তাহলে সেও তোমাকে থ্যাঙ্কস বলবে, আর আমারও খুব ভালো লাগবে যে আমার জন্য অনেকগুলো স্টুডেন্ট হয়তো যতটা নাম্বার পেতেও তার থেকে হয়তো কিছুটা নাম্বার বেশি পেল। আরেকটা কথা যেটা বলে নেওয়ার, যে আমি যে সমস্ত কোশ্চেন বলছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এবার আসার মতো, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগের বার আমি এরকম একটা কোশ্চেন রেডি করেছিলাম, সেখান থেকে 70 মার্কের আমি কোশ্চেন রেডি করেছিলাম, সেখান থেকে 38 মতো কোশ্চেন কমন এসেছিল, এবং সেটা আমার এফবি পেজে অলরেডি আপলোড করা আছে। তোমরা আগের ইয়ারের কোশ্চেন এবং আমি যে সাজেস্টিভ কোশ্চেনটা দিয়েছিলাম সে দুটো যদি তোমরা ম্যাচ করাও তাহলে বুঝতে পারবে যে 38 মতো কমন এসেছিল। এবার এবছরের জন্য আমি যেটা করেছি সেটা দেখা যাক কতটা তোমাদের কাজে আসে। তো বেশি কথা না বললে প্রথম কোশ্চেনটা দেখা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, আমি যেভাবে তোমাদের কোশ্চেন সেট থাকে, মানে তোমাদের এইচএসে যেভাবে কোশ্চেন সেট থাকবে অলরেডি, সেভাবে কোশ্চেনটা আমার রেডি করা আছে। যটা কোশ্চেন থাকে, যেখানে যটা কোশ্চেন থাকা উচিত, যেভাবে থাকা উচিত সেভাবে রেডি করা আছে। দেখো প্রথম কোশ্চেনটা আছে 1 কুলম্ব তড়িৎ আধানের ইলেকট্রন এর সংখ্যা মান। তাহলে 1 কুলম্ব তড়িৎ আধানের ইলেকট্রনের সংখ্যা মান আমরা কীভাবে বের করি? মনে আছে কিন্তু তোমাদের ফর্মুলা আশা করে মনে আছে, কিউ ইকুয়ালস টু এন ই, যেখানে কিউটা হলো মোট আধান, তাই তো? কিউটা হচ্ছে মোট আধান আর এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে অতএব এন ইকুয়ালস টু কিউ বাই ই। তাহলে কিউ এর ভ্যালু কত হচ্ছে 1, ইউ এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা যদি করো তাহলে দেখবে এটা 6.25 ইন্টু 10⁻18 আসছে। তার মানে তোমার বি নম্বর অপশানটা ঠিক হচ্ছে। আচ্ছা, সেকেন্ড নম্বর কোশ্চেনটা দেখো, একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটি এর মধ্যে তেল রাখা আছে। তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বলে দিয়েছে 2। তাহলে অলরেডি পাত দুটোর মধ্যে এক পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো ছিল, যার মান ছিল 2। সেটির ধারকত্ব ওই অবস্থায় ছিল সি। যদি পাত দুটি এর মধ্য থেকে তেল অপসারণ করা হয় তবে সেই ধারকের ধারকত্ব কত হবে, তবে সেই ধারকত্ব কত হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে আমরা পড়েছিলাম যে পরবর্তী ধ্রুবকযুক্ত কোনো ধারকের ধারকত্ব যদি সি ড্যাশ হয়, তাহলে সি ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু সি হয়। সিটা হলো বায়ুযুক্ত মাধ্যমের ধারকত্ব, আর এই কেটা হচ্ছে পরবর্তী ধ্রুবক। তাহলে এখান থেকে আমাকে যদি সি বের করতে হয় তাহলে সি ড্যাশ বাই কে। এখানে সি ড্যাশের ভ্যালু আমাকে বলে দিয়েছে অলরেডি হলো সি, এবং কে এর ভ্যালু বলেছে 2। তাহলে এখানে যদি আমি ভ্যালু পুট করি তাহলে আমার কত পাচ্ছি, দেখা যাচ্ছে। তাহলে এখানে ভ্যালু যদি পুট করে দিই তাহলে এখানে ভ্যালু হয়ে চলে আসে তোমার c/2। তাহলে c/2 হলো অপশান কোনটা হচ্ছে আমার বি। 3 নম্বর হচ্ছে, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু রাখলে তড়িৎ দ্বিমেরুর উপর, তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপর বল শূন্য হয়, কিন্তু টর্ক শূন্য হতেও পারে, না হতে পারে। তাহলে অপশানগুলো দেখো, বল ও টর্ক শূন্য, দুটোই শূন্য বলেছে তাহলে হবে না। বল শূন্য কিন্তু টর্ক থাকে, বল ও টর্ক উভয় থাকে, সঠিক ভাবে বলা সম্ভব নয়। তার মানে কি, বল শূন্য হবে কিন্তু টর্ক থাকবে। আচ্ছা,
এবার কথা হলো, যদি এটা সুষম তড়িৎ ক্ষেত্র না বলে যদি বলতো যে অসম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা আছে, সেক্ষেত্রে কী হতো, বলও থাকতো এবং টর্কও থাকতো। আচ্ছা, এল এবং আর দ্বারা যথাক্রমে আবেশ ও রোধকে প্রকাশ করা হলে এল বাই আর এর মাত্রা কত হবে? তাহলে এল বাই আর এর মাত্রা হয় টাইমের মাত্রার সাথে সমান, এটা তোমাদের মুখস্থ রেখে দেবে। টাইম কনস্ট্যান্ট বলা হয় এই জন্য এটাকে। তাহলে টাইমের মাত্রার সাথে যদি সমান হয় তাহলে তার মাত্রা কত হবে? এম এল টি যদি, এটা তো হবে না, এম0 L0 টু দি পাওয়ার অন। আচ্ছা, বায়ুশূন্য স্থানে, আচ্ছা এখানে একটা কথা বলা, এখানে যদি এটা না বলো, যদি বলতো 1/CR এর মাত্রা, তবুও কিন্তু টাইমের মাত্রার সাথে সমান হতো। এটা তোমরা বের করে দেখে নেবে, তোমাদের পরীক্ষা হতো এটাও বলতে পারে 1/CR এর মাত্রা কত হবে। বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আমরা কীভাবে বের করি? বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয়, এটা অলরেডি তোমরা জানো, মুখস্থ থাকার কথা, 1/√ε0 μ0। হ্যাঁ, এখান থেকে তোমাদের এটা হয়তো কোশ্চেন দিতে পারে যে 1/μ0ε0, তারপরে √, এর মাত্রা কত হবে। এটা যদি জিজ্ঞাসা করা তাহলে বোকার মতো এটার মাত্রা এবং এটার মাত্রা বসাতে যাবে না। এটা যেহেতু এটা কি আলোর গতিবেগ বোঝায়, তাহলে এর মাত্রা হবে কত? m মিটার সেকেন্ড মাইনাস অন, এটা হবে একক। আর মাত্রা যদি বলে তাহলে LT মাইনাস অন। আচ্ছা, কোন ঘটনাটি শব্দ এবং আলোক উভয় তরঙ্গের ক্ষেত্রে ঘটে না? কোনটা শব্দ এবং আলোর ক্ষেত্রে ঘটে না? শব্দ হলো যান্ত্রিক তরঙ্গ এবং আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর আলো হচ্ছে তির্যক তরঙ্গ। যেহেতু তির্যক তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন ঘটে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন ঘটে না। কিন্তু ব্যতিচার অপবর্তন সুসঙ্গ, এটা হলো ব্যতিচার অপবর্তন সমবর্তন সুসঙ্গতি। তাহলে কি হবে? সমবর্তনটা আলো এবং শব্দের মধ্যে ঘটবে না। আলোর ক্ষেত্রে সমবর্তন ঘটে, কিন্তু শব্দের ক্ষেত্রে সমবর্তন ঘটে না। আচ্ছা, একটি তথ্য সংকেত এর সর্বোচ্চ কম্পাঙ্ক n0 হলে বিস্তার তরঙ্গের প্রতিবেদ। আমরা জানি তরঙ্গের কম্পাঙ্ক যা হয়, বিস্তার তরঙ্গের প্রতিবেদ হয় তার ডাবল। আমি দেখুন কতগুলো ডিসকাস করতে হবে না, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। কাঁচ নির্মিত একটি সমতল অবতল লেন্সের বক্রতলের, এটা হলো প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ হলো 50 সেমি। লেন্সের ক্ষমতা হবে, লেন্সের ক্ষমতা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি, ডেট লিখে দিচ্ছি, P ইকুয়ালস টু মিউ মাইনাস অন বাই R1 মাইনাস R2। প্রশ্ন দেখা হলো হচ্ছে সম অবতল, তার মানে R1 ইকুয়ালস টু হচ্ছে 50 আর R2 ইকুয়ালস টু হচ্ছে ইনফাইনাইট। তাহলে এখানে যদি পুট করি তাহলে হচ্ছে 1 আচ্ছা মিউ এর ভ্যালু হচ্ছে 1.5 মাইনাস 1, এটা হচ্ছে 1 এটা মিটারে পুট করতে হবে যেহেতু পাওয়ার ডায়াফটারে আছে, তাহলে মিটারে পুট করলে হচ্ছে 1/0.5 মাইনাস 0। এটা যদি করা যায় তাহলে এটা আছে 0.5 ইন্টু 1/0.5, এটা কেটে গেলে হয়ে যাচ্ছে কত? 1। তাহলে পাওয়ার কত হয়ে যাচ্ছে? আচ্ছা, কোন লেন্স আছে? অবতল হলে পাওয়ার কী হবে? নেগেটিভ, তাহলে কত আসবে? মাইনাস। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো, এদের মধ্যে কোনটি আলোর কণা বাদ তত্ত্ব মেনে চলে না? আলোর কণা তত্ত্ব মেনে চলে না কোনটি? আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করার জন্য অবশ্যই আলোর কণা ধর্ম ধরে নিতে হবে, না তো আমরা ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, আলোর অপবর্তন কিন্তু ব্যাখ্যা করার জন্য আমাদের আলোর তরঙ্গ ধর্ম দরকার। কোয়ান্টাম ক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকরণ, এটার জন্য আলোর কণা ধর্ম দরকার, এটার জন্য আলোর কণা ধর্ম দরকার, এটার জন্য আলোর কণা ধর্ম দরকার। তাহলে এটা বুঝতে পারছি যে এটার জন্য আমাদের আলোর কণা ধর্মের প্রয়োজন নেই। তাহলে এখানে ওটাই বলেছে যে কণা ধর্ম মেনে চলে না কোনটা, তাহলে আলোর অপবর্তন। হাইড্রোজেন পরমাণুর যে ভৌমস্তরের ব্যাসার্ধ এত হলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা জানি RN ইকুয়ালস টু A0 অন বাই n স্কোয়ার, n তম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখানে আমার হচ্ছে 0.53/3 স্কোয়ার, মানে হচ্ছে 9। তাহলে 0.53/9 যদি করা হয় তাহলে আমার চলে আসছে, এটা যদি আমি করি তাহলে এটা দেখবে এটা আসবে 0.058 অ্যাংস্ট্রম। আচ্ছা,
হ্যাঁ, তারপর 11 নম্বরটা দেখো, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভর বেগ বিশিষ্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয় বৃত্তাকার পথে বেঁকে গেল। আমরা জানি সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো আধান যদি গতিশীল হয় না সমকোণে, তাহলে তার কি বলছে পথটা হয় কি বৃত্তাকার। এদের বৃত্তাকার পথের বক্রতার ব্যাসার্ধের অনুপাত আমাকে বের করতে বলছে। ব্যাসার্ধ অনুপাত হবে আলফা বাই আর পি, মানে আলফার ব্যাসার্ধ এবং প্রোটনের ব্যাসার্ধ অনুপাত কী হবে সেটা বের করতে বলেছে। তা আমরা জানি ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হয় কিউ বি বাই এম ভি। এমভি বাই কিউবি বাই এমভি হয় না, এটা ভুল বললাম, এটা উল্টোটা হয়, বা করে তোমরা দেখে নিতে পারো। এটা হয় এটা এমভি বাই কিউবি। এবার কথা হচ্ছে এটা হচ্ছে কি ভরবেগ সমান বলেছে, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আর ভ্যারিয়েজ অন বাই কিউ, তার মানে যার আধান বেশি তার ব্যাসার্ধ কম হবে। তাহলে এখানে দেখো যেহেতু যদি বলি তাহলে আর আলফা লিখে দিচ্ছি আমি, আর প্রোটন, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে প্রোটনের চার্জ হয় ই বাই আলফার চার্জ হচ্ছে 2e, তাহলে এটা কেটে গেলে 1/2 থাকছে, তার মানে ব্যাসার্ধ অনুপাত হচ্ছে কত 1/2। আচ্ছা, এবার হচ্ছে যে অপদ্রব্য জার্মানিয়ামের সঙ্গে যুক্ত হলে সেটি একটি এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, পঞ্চযোজী পদার্থ দিয়ে সেটাকে ডপিং করতে হয়। তাহলে পঞ্চযোজী পদার্থ দিয়ে ডপ যদি করতে হয় তাহলে পঞ্চযোজী পদার্থ এখানে কী কী আছে দেখো, আয়োডিন হবে না, ইন্ডিয়াম হবে না, আর্সেনিক আছে পঞ্চযোজী পদার্থ, তাহলে আর্সেনিক দিয়ে আমাকে ডপিং করতে হবে। কোনো ইলেকট্রনের ভর এম এবং গতিশক্তি ই হলে এর সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য হবে, তরঙ্গদৈর্ঘ্য কত হবে এটা ডিরেক্ট মনে রাখতে পারো, ফর্মুলা আছে ডিরেক্ট h/√2m/e। এটা বের করতেও পারো তোমরা, কীভাবে বের করতে পারো, ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, তাহলে এখান থেকে পাচ্ছি আমি পি ইজিক্যাল টু √2m/e। তাহলে হাইগেন্স কি বলছি তোমার ডি ব্রগলি ফেনোমেনা থেকে যদি আমি বলি তাহলে ল্যামডা ইজিক্যাল টু কত হয় h/p, তাহলে পি হচ্ছে √2m/e। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের। তারপরে এটা প্রবলেমটাতে বলেছে এক্স 2on5 মৌলের অর্ধায়ু 100 মাইক্রোসেকেন্ড। অর্ধায়ু আমাকে বলে দিয়েছে টি হাফ যেটা, সেটা হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড। তেজস্ক্রিয় এই মৌলের ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের 1/16 ভাগ থাকবে। তাহলে 1/16 ভাগ, তারপরে আমার কাছে আমি ডিরেক্ট ফর্মুলা এটা ইউজ করি, সেটা হচ্ছে n/n0 ইকুয়ালস টু t/t হাফ আচ্ছা এটাকে এভাবে না রেখে এভাবে লিখো 1/2n। এনটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ টাইম। তাহলে এবার যদি বের করি এখান থেকে তাহলে কীভাবে বের করবো, তাহলে এন এর ভ্যালু আছে আমার কত, এন এর ভ্যালু হচ্ছে 1/16 থাকবে, আগে কত ছিল 1 ছিল, ইকুয়ালস টু 1/2n। তাহলে অতএব 1/216 মানে কত 4 ইকুয়াল টু 1/2n। তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে, এইগুলো হচ্ছে 4টা হাফ লাইফ টাইম, 4 হাফ লাইফ টাইম কী করছে সে স্পেন্ড করেছে। তাহলে 4 হাফ লাইফ টাইম, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এন ইকুয়াল টু আবার হয় t/t হাফ। তাহলে এখানে যদি আমি ভ্যালু পুট করে দিই তাহলে হয়ে যাচ্ছে or 4 ইকুয়ালস টু t/t হাফের ভ্যালু হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড। তাহলে t ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 400 মাইক্রোসেকেন্ড। তাহলে হচ্ছে আমার 1 নম্বর অপশন। আচ্ছা, এগুলো এই যে 14টা আমি প্রবলেম করালাম সেই 14টা হচ্ছে তোমাদের কি 1 মার্কের যে এমসিকিউ থাকে সেটা 14টা, এবং তারপরে থাকে তোমাদের 4টা 1 মার্কের কোশ্চেন, সেই 4টা কোশ্চেন এখানে আছে সেকশন এতে। আচ্ছা, কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য হবে, এটা ভুল করে টাইপ হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং গতির মধ্যে কোনটি আলোর
প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে। তাহলে আমরা জানি আলোর সব যাই কিছু পরিবর্তন হোক, কম্পাঙ্কের কখন পরিবর্তন হয় না। তাহলে কী হবে, কম্পাঙ্কের কখনো পরিবর্তন হবে না। তাহলে কী লিখবে, তাহলে এদের মধ্যে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। একটি অবতল আয়না যদি জলে ডুবিয়ে রাখা হয় তবে ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন দেখা যায়। যেহেতু আয়না বলেছে তাহলে কি হবে, আয়নার কখনো বক্রতা কি বলছে তোমার মাধ্যম পরিবর্তন হলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। লেন্স হলে তার পরিবর্তন দেখা দিত, লেন্স হলে কী হতো, তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেত। যেহেতু এখানে বলেছে আয়না মানে দর্পণ, তাহলে দর্পণের ক্ষেত্রে কী হয়, ফোকাস দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয় না। মাধ্যম পরিবর্তন হলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে লিখবে কি অবতল, তাহলে কি লিখবে যে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখা যাবে না। কোন কোন অবস্থায় একটি পিএন সংযোগ ডায়োড খোলা ও বদ্ধ সুইচের মতো আচরণ করে। আমরা জানি পিএন সংযোগ ডায়োড যার সিম্বল কি আমরা এটা ইউজ করি। এই পিএন সংযোগ ডায়োড খোলা সুইচ মানে কি, খোলা সুইচ মানে ওর রেজিস্ট্যান্স কত হবে, ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট কখন হয়, যখন সে কি হয় রিভার্স বায়াসে থাকে। তাহলে খোলা, তাহলে লিখবে যে পিএন সংযোগ ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে রিভার্স বায়াস সিচুয়েশনে, বিপরীত বায়াস অবস্থায়। তাহলে বিপরীত বায়াস যদি আমাকে ড্র করতে হয় তাহলে কী হবে, এদিকে হচ্ছে ব্যাটারির নেগেটিভটা লাগাবো আমি, বিপরীত হলে এদিকে ব্যাটারির পজিটিভটা লাগাবো। তাহলে এই অবস্থাতে কী হবে, খোলা সুইচের মতো আচরণ করবে, এবং বদ্ধ সুইচের মতো কি ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস মানে সম্মুখ বায়াস অবস্থায়। তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে কীরকম, পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অ্যাড করে দিলে হয়ে যাবে। তাহলে কী লিখবে, যে খোলা সুইচের মতো আচরণ করে বিপরীত বায়াসে এবং বদ্ধ সুইচের মতো আচরণ করে সম্মুখ বায়াসে। বুলিয়ান বীজগণিতে, আচ্ছা সরি এখানে এটা টাইপ ভুল হয়ে গেছে, এটা হবে টি বার প্লাস টি নট, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে টি বার। এটা সমান কত হয়, এর মান লিখতে বলেছে। তাহলে টি বার প্লাস টি ইকুয়ালস টু কত হয়, 1 হয়, আর টি অ্যান্ড টি নট ইকুয়ালস টু হয় 0। আচ্ছা, কোনো স্থান দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রনের গতিপথের কোনো বিচ্যুতি না ঘটলে আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি সেখানে কোনো চৌম্বকক্ষেত্র নেই। হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সেখানে কোনো চৌম্বকক্ষেত্র নেই, সেখানে চৌম্বকক্ষেত্র থাকা সম্ভব হতেও পারে। আমরা কি জানি, এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, বা এটা মনে রাখতে পারি কিউ ভেক্টর সাইন দিতে হবে, তাহলে কিউ ভি বি সাইন থিটা। এবার এখান থেকে বুঝতে পারছি কি, যে যদি থিটার ভ্যালু 0 হয় তার মানে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, এই এফ এর ভ্যালু কত হয়, 0 হয়ে যাবে। তার মানে কি, একটা ইলেকট্রন দেখা গেলো এদিকে যাচ্ছে আর এই চুম্বক ক্ষেত্র এদিক বরাবর আছে, বিটাও এদিক ক্ষেত্রে, ইলেকট্রনটাও যদি এদিক ক্ষেত্রে যায়, এদিক বরাবর যায়, তাহলে তার উপরে কোনো বল কাজ করবে না। তার মানে কি লিখবো, তাহলে আমরা কি লিখবো, যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সেখানে চুম্বক ক্ষেত্র নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেই চুম্বকক্ষেত্রের দিক হয় ওই দিক বরাবর আছে, না হলে তার উল্টো দিক বরাবর আছে। এই সমীকরণ দিয়ে তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। 20 বিন্দু তাপমাত্রা কি, 20 বিন্দু তাপমাত্রা কি, 20 বিন্দু তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার উপরে কোনো ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স কি করে, প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়। ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে তোমাদের বোধহয় অয়স্চুম্বক পদার্থ, আর প্যারাম্যাগনেটিক হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক হচ্ছে পরাচুম্বক পদার্থ। তার মানে কি, অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে যে তাপমাত্রায় রূপান্তরিত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় 20 বিন্দু তাপমাত্রা। একটি 220 ভোল্ট 50 হার্জ পরবর্তী উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বলের সমীকরণ লিখো। তাহলে আমাকে বলেছে আরএমএস ভ্যালু, এটা যখনই কোনো ভ্যালু দেওয়া থাকবে, কিছু বলা না থাকবে, তখন ধরে নেবে সেটা আরএমএস ভ্যালু। তার হচ্ছে ভি আরএমএস ইজিক্যাল টু হচ্ছে 220 ভোল্ট। তাহলে ভি 0 ইকুয়ালস টু কত হয়, ভি আরএমএস √2। তাহলে ভি আরএমএস হচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে 220 √2। এটা হয়ে গেল তার ভি জিরোর ভ্যালু। কম্পাঙ্ক বলেছে এটা, তাহলে এন সমান আমাকে বলেছে 50 হার্জ। তাহলে ওমেগা আমাকে বের করতে হবে, তাহলে ওমেগা সমান হচ্ছে 2πn, দ্যাট ইজ 100 পাই। তাহলে ইকুয়েশন কত হয় আমরা জানি, ভি ইজিক্যাল টু ভি নট সাইন ওমেগা টি। তাহলে ভি নটের ভ্যালু পুট করো, তাহলে 220 √2 সাইন ওমেগা হচ্ছে 100 পাই ইন্টু টি। এটা গেল তার ভি এর যেটা চেয়েছে আমাকে, ভি এর তড়িৎচালক বলে যে সমীকরণ, সেটা হচ্ছে এই সমীকরণটা। আচ্ছা, এরপরে
সংক্ষিপ্ত যে কোশ্চেন হয় এখানে তোমাদের বিকল্প প্রসঙ্গ লক্ষণীয়, এখানে তোমাদের 5টা কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো উল্লেখ করতে হবে তোমাদের। কি বলেছে 1 নম্বর কোশ্চেন, বর্তনীতে তড়িৎ প্রবাহ ও বিভব প্রভেদের সম্পর্কিত কার্শফের সূত্রগুলো লিখো। তার মানে দুটো সূত্র লিখতে হবে, KCL ও KVL, কার্চফস কারেন্ট ল আর কার্চফস ভোল্টেজ ল। এই দুটো সূত্র, একটা হচ্ছে তোমার এখানে এটা মনে রাখবে অবশ্য যে কার্চফস কারেন্ট ল হলো কনজারভেশন অফ চার্জের উপর ডিপেন্ড করা হয়, আর এটা হলো কার্চফস ভোল্টেজ ল হয় কনজারভেশন অফ এনার্জি। তাহলে সূত্র দুটো লিখবে, সূত্র দুটো তোমাদের অলরেডি বই পেয়ে যাবে। আমি সূত্রগুলো এখন লিখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, এরপরে তাহলে ওই কোশ্চেনটারে ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা করো তোমাদের ও কী করবে, লিখে দেবে এবং তার সাথে ব্যাখ্যা তুমি বই দেখে নেবে, বই পেয়ে যাবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি না পাও, তাহলে আমি ভিডিওর শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সাপ্লাই করবো, তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, কারণ যে খুব ব্যস্ত থাকার মধ্যে আমি ফোন রিসিভ করতে পারবো না। তোমরা শুধু হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে অবশ্যই রিপ্লাই পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো 2 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি গ্যালভানোমিটারকে কিভাবে একটি অ্যামিটার ও কিভাবে একটি ভোল্টমিটারে পরিণত করবে। তাহলে একটা একে কি বলছে তোমার, গ্যালভানোমিটারকে আমরা জানি গ্যালভানোমিটার থেকে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটার দুটোই পেতে পারি। তাহলে সেটা কীভাবে পেতে পারি, সেটাকে যদি আমরা যদি আমাকে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার পরিণত করতে হয়, তাহলে কী করতে হবে, গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা শান্ট যুক্ত করে আমরা কি করবে, এটাকে আমরা এই পুরোটা হচ্ছে আমার অ্যামিটার। আর ভোল্টমিটার তৈরি করতে হলে কী করতে হয়, গ্যালভানোমিটারের সঙ্গে, গ্যালভানোমিটারের যে আছে এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটা রোধ লাগাতে হয়। গ্যালভানোমিটার, এটা যদি আমার গ্যালভানোমিটার হয়, গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায়ে একটা রোধকে কানেক্ট করতে হয়, তাহলে সেটাও আমাদের তৈরি হয়ে যায় ভোল্টমিটার। এই বক্সটা একটা বক্সের মধ্যে রেখে দিই, সেটা হচ্ছে আমার ভোল্টমিটার। তাহলে কীভাবে লিখবে, যে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরি করতে গেলে সমান্তরাল সমবায়ে একটা নিম্নমানের রোধ বা শান্টকে আমরা যুক্ত করি, এবং ভোল্টমিটার তৈরি করার সময়তে একটা উচ্চমানের রোধ শ্রেণী সমবায়ে গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হয়। এইভাবে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার এবং ভোল্টমিটার তৈরি করা হয়। আচ্ছা, এম ভর ও কিউ আধানযুক্ত কোনো একটি কণা কাগজের তলে ভি গতিবেগে সরলরেখা বরাবর চলমান। কাগজের তলের উপর লম্বভাবে ক্রিয়াশীল বি মানের সুষম চৌম্বক ক্ষেত্রে ওই কণাটি প্রবেশ করলো। উক্ত কণার বৃত্তপথের ব্যাসার্ধ এবং কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে যদি এইভাবে আছে, আর এইভাবে চৌম্বক ক্ষেত্রটা আছে, আর এই চৌম্বক ক্ষেত্রে একটা কণা এইভাবে ভি গতিবেগে ঢুকেছে, তাহলে আমরা জানি যে তার কী হবে, তার যে কক্ষপথ যে পথে ঘুরবে সেটা কী হবে, সার্কুলার হবে। তা সার্কুলার হলে তার কী হবে, ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধ আমরা কীভাবে বের করতে পারি, mv²/r=q v/b। এখান থেকে যদি আর বের করে, তাহলে r হয় mv/qb। তাহলে আমার আর বেরিয়ে গেল। তারপরে বের করতে পারছি কম্পাঙ্ক, তার মানে আমাকে কম্পাঙ্ক বের করার জন্য আমার কী দরকার, অবশ্যই টাইম পিরিয়ড দরকার। তাহলে টাইম পিরিয়ড আমরা কীভাবে বের করবো, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি। তাহলে এখানে যদি আমি বের করি, তো টাইম পিরিয়ড কী হবে, t=2πr/v। তাহলে 2πr/v যদি পুট করে, তাহলে 2π, আর এর ভ্যালু হচ্ছে আমার mv/qb/v। তাহলে vv কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমার টাইম পিরিয়ড 2πm/qb। তাহলে আমার যদি কম্পাঙ্ক বের করতে হলে n=1/t, তাহলে এটা যদি পুট করি তাহলে কত হয়ে চলে আসে, তাহলে হয়ে যাচ্ছে qb/2πm। তাহলে এটাই হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটাকে আমরা বলি সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে এটাই হচ্ছে আমার কি বলেছে, গতিপথের ব্যাসার্ধ এবং ঘূর্ণনের কম্পাঙ্ক নির্ণয়। তাহলে ঘূর্ণনের কম্পাঙ্ক কত হবে, এটা কম্পাঙ্কের রাশিমালা হয়ে গেল। আচ্ছা, তোমাদের বইয়ে এটা দেখবে ভালো করে লেখা আছে, আমি শুধু একটু বলে দিলাম। একটি পরিষ্কার চিত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতি ভি এর অভিমুখ দেখাও। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবারের জন্য। আর অবশ্য যতগুলো কোশ্চেন আমি এখানে বলছি সবগুলো খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য খুবই আসার চান্স আছে এবছরই। তো তোমাদের বইয়ে দেখবে একটা ছবি আছে এরকম, একদিকে আছে চৌম্বক ক্ষেত্র, একদিকে আছে তড়িৎ ক্ষেত্র, এভাবে ভাইব্রেট করে চৌম্বক ক্ষেত্র, একদিকে তড়িৎ ক্ষেত্র ভাইব্রেট করেছে, একদিকে আলো গেছে, এরকম একটা ছবি দেখবে তোমাদের বইয়ে আছে। এইভাবে আছে চৌম্বক ক্ষেত্র, আর এইভাবে আছে তড়িৎ ক্ষেত্র, এভাবে আছে, আর আলোর দিকে গেছে। তোমাদের বই দেখবে একটা ছবি আছে, ওই ছবিটা থেকে ভালো করে
এঁকে নেবে, প্র্যাকটিস করে নেবে। কেননা যে এই ছবিটা অনেক সময় প্র্যাকটিস না করলে দেখে মনে হয়েছে খুব সোজা, কিন্তু দেখবে যে প্র্যাকটিস যদি না করো তাহলে দেখবে পরীক্ষাতে আবার করতে পারবে না। মিউচুয়াল এবং এপসিলন জিরোর সাহায্যে বায়ুতে তরঙ্গের বেগের মান লিখো। বায়ুতে তরঙ্গের বেগের মান একটু আগে বললাম, সি ইজ ইকাল টু 1/√r মিউ নট এপসাইলন নট হয়। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে কম্পাঙ্ক এন ইজ ইকাল টু বলে দিয়েছে, এর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। তো তরঙ্গ দৈর্ঘ্যের মান কত বলেছে, তাহলে আমরা কি জানি সি ইজ ইকাল টু এন ল্যামডা। তাহলে আমরা এখান থেকে যদি এন কী বলেছে ল্যামডা বের করতে, ল্যামডা ইজ ইকাল টু কত হবে, তাহলে সি এবার 3 × 10⁸, আর এন এর ভ্যালু আমাকে অলরেডি বলে দিয়েছে 5 × 10⁻19। তাহলে এখান থেকে আমাকে যে ল্যামডার যে ভ্যালুটা বেরোবে তোমরা ক্যালকুলেশন করে নেবে, যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে এটা বেরোবে মিটারে, সেটা হবে সে তরঙ্গ দৈর্ঘ্যের মান। এই ধরনের তরঙ্গ কোথায় ব্যবহার করা হয়, এটা বোধহয় যতদূর সম্ভব এটা মাইক্রোমিটার রেঞ্জে আসবে, তার মানে কি মাইক্রো ওভেনে এই ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়। দেখে নেবে কত আসছে এখান থেকে, যদি করি তাহলে কত আসছে, 3/5 মানে 30, যদি করি 30 হচ্ছে তোমার 6 × 10⁻30 যদি করে দিই তাহলে এখানে হচ্ছে তোমার 20, তাহলে হচ্ছে 12, and that is 600 অ্যাংস্ট্রম। তাহলে 600 অ্যাংস্ট্রম যেহেতু আছে, তার মানে কি আমরা যে ভিজিবল রেঞ্জ দেখি তার থেকে বেশি, তার মানে কি এটা হচ্ছে তোমার আলট্রাভায়োলেট রেঞ্জের ওয়েভ তরঙ্গ। তাহলে আলট্রাভায়োলেট রেঞ্জ যদি হয় তাহলে আমরা কী কাজে ব্যবহার করতে, জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। দেখে নেবে অবশ্য ক্যালকুলেশন তবুও। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের কোয়ান্টাম শর্তটি লিখো এবং ব্যাখ্যা করো। বোরের কোয়ান্টাম শর্তটি কত ছিল হাইড্রোজেন পরমাণুর জন্য, সেটা ছিল কৌণিক ভরবেগ ইজ ইকাল টু NH/2π। তোমাদের বইয়ে দেখবে অলরেডি লেখা আছে কৌণিক কম্পাঙ্ক, কোনো কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কৌণিক কম্পাঙ্ক H/2π এর সরল গুণিতক হয়, এটা ওখান থেকে লিখে নেবে। SI এককে বোর ব্যাসার্ধের মান কত, SI এককে বোর ব্যাসার্ধের মান কত হয়, সেটা হয় ব্যাসার্ধ মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 0.53 × 10⁻⁻10 মিটার। আচ্ছা, দেখাও যে হিলিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের গতি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের গতির সমান। আমরা জানি কি VE ভ্যারিয়াজ Z/n হয়। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি হাইড্রোজেনের কি বলেছে, হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য আমাকে বের করতে হবে। তাহলে হিলিয়ামের জন্য আমি লিখে দিলাম। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ফর্মুলা যদি লিখি, তো হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1, আর প্রথম কক্ষপথের ক্ষেত্রে লিখে দিলাম। আর হিলিয়ামের ক্ষেত্রে কত হচ্ছে, হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, আর দ্বিতীয় কক্ষপথে বের করতে বলেছে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1। তার মানে হচ্ছে VH = VHE। তার মানে বুঝতে পারছি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যা বেগ হিলিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের বেগের সাথে সমান। তার মানে ওটাই প্রমাণ করতে বলেছে আমি, তাহলে এটা প্রমাণ করে দিলাম। আচ্ছা, বেতার তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে মুখ্য 3টি পদ্ধতির উল্লেখ করো। তো মুখ্য 3টি পদ্ধতি কী কী ছিল, বেতার তরঙ্গ, স্কাই ওয়েভ, তারপরে স্পেস ওয়েভ, গ্রাউন্ড ওয়েভ। তোমাদের দেখে নেবে বাংলাতে কী কী যেন নামগুলো আছে, তোমাদের বইয়ে দেখে নেবে 3 ধরনের পদ্ধতি হয় বেতার তরঙ্গ পরিবহনের জন্য। এবং কম্পাঙ্কের পাল্লা অবশ্যই দেখে নেবে, কেন কম্পাঙ্কের পাল্লা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে অনেক সময় 1 মার্কের। এদের মধ্যে কোন পদ্ধতির সাহায্যে মাইক্রোওয়েভ এর প্রবাহ ঘটে, মাইক্রোওয়েভের প্রবাহ ঘটে কোন পদ্ধতির সাহায্যে, গ্রাউন্ড ওয়েভের সাহায্যে। গ্রাউন্ড ওয়েভ যেটা হয় ভূমি তরঙ্গ, তার সাহায্যে এই তরঙ্গের প্রবাহ ঘটে। আচ্ছা, এটা গেল আমার গ্রুপ, এর আগের গ্রুপের। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে তোমাদের অলরেডি 9টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কের হয়, এবং এখানে অনেকগুলো অথবা থাকে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখা যাক কি বলেছে, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে কেন। তাহলে এটা দেখে নেবে কীভাবে কেন ছেদ করে, যে এখান থেকে দেখবে যে একটা তল ধরা হয়েছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের নাম A, এটা হচ্ছে B, ধরা হলো AB সমবিভব তল, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে AB। ধরে নিলাম তড়িৎ ক্ষেত্র এইভাবে ছেদ করেছে, তাহলে হচ্ছে যে থিটা, এটা হচ্ছে E। তাহলে আমরা জানি যে V = E.AB, যেহেতু ডট প্রোডাক্ট করতে হবে, যেহেতু সমবিভব তল, তাহলে কোনো কৃতকার্য করতে হবে না, তাহলে এটা সমান 0। তাহলে হচ্ছে E.AB cos θ = 0। তাহলে এটাও যেহেতু 0 না, এটাও যেহেতু 0 না, অবশ্যই
কস থিটা ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু π/2 মানে 90 ডিগ্রি হবে। তাহলে প্রমাণ হয়ে গেল। এবার বলেছে তড়িৎ ক্ষেত্র বলেছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হলো তড়িৎ ক্ষেত্রের মান। তড়িৎ ক্ষেত্রে এক্স ওয়াই তলে এত ক্ষেত্র ফলের এক বিশিষ্ট একটি তলের মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্স বের করতে পারে। চৌম্বক ফ্লাক্স কত হবে? ফাই ইজ ইকুয়াল টু ই ডট এ। ই এর ভ্যালু আমাকে অলরেডি বলে দিয়েছে, তাহলে ই এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর ডট প্রোডাক্ট এর ভ্যালু করবো। দেখো এটাকে এরিয়াটা বলেছে কিন্তু ডিরেকশনটা বলেনি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনো তলে আছে এক্স হয় তলে আছে, তার মানে কী হবে? কে ক্যাপ, জেড অক্ষ বরাবর হবে। এক্স হয় তলে থাকলে হবে কে ক্যাপ, ওয়াই জেড যদি থাকতো আচ্ছা ওয়াই জেড তল থাকলে কী থাকতে হতো? আই ক্যাপ হতো। যদি এরকম থাকতো যে এক্স জেড আছে তাহলে কী হতো? এক্স জেড তলে রাখা আছে তাহলে কী হতো? জে ক্যাপ। তাই যেরকম বলবে যে তলে রাখা আছে সে অনুযায়ী সেটা পুট করবে, এবং এটা কি হবে? ডট প্রোডাক্ট নিয়ে নেবে। ডট প্রোডাক্ট নিয়ে নিলে কত হয়ে যাবে? 50। ফ্লাক্সের একক কত হয়? ভোল্ট ইন্টু মিটার। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তোমাদের বই যে সম্পর্কটা আছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এই সম্পর্কটা তোমরা দেখে নেবে বই থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, একটি তড়িৎ দ্বিমেরু 2 mm ব্যবধানে রাখা এত আধান দিয়ে তৈরি দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রভাব নির্ণয় করতে বলেছে। মানে কি? ইজিক্যাল টু যে ফর্মুলাটা ছিল 1/4πε0 সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু, তাহলে সেটা কত হয়? p/r² প্লাস l² টু দি পাওয়ার 3/2, এই ফর্মুলাতে পুট করবে, ভ্যালুটা পেয়ে যাবে। যদি কেউ না পারো আমাকে কমেন্টে বলবে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে যেহেতু, হোয়াটসঅ্যাপে SMS করে আমি বলে দেবো, পাঠিয়ে দেবো করে, যদি না করতে না পারো তাহলে। কোনো পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড, এর অর্থ কী? কোনো পরিবাহীর ধারকত্ব হচ্ছে কত? 1 ফ্যারাড যদি বলি তার অর্থ কী? 1 ফ্যারাড তোমাদের বই দেখবে, আর 1 ফ্যারাডের অর্থ হলো কি? এই পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে গেলে আমাকে 1 কুলম্ব চার্জের প্রয়োজন। তোমাদের বই সংজ্ঞা লেখা আছে, আমি যেটা বললাম সেটা লিখে নেবে। ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা কত হয়? হাফ CV²। এখান থেকে সি এর ভ্যালু পুট করবে, দিয়ে এটা রিলেশন প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো সমান্তরাল পথ ধারকের সঞ্চিত শক্তির ঘনত্ব মানে কি? এটা যদি আমার ডাব্লু হয় তাহলে আমাকে W/V যে ধারকের আয়তন, সেটা থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করে নিতে পারো, এটা হচ্ছে হাফ CV²। হাফ সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে μ0 A/D, V², ভি মানে হচ্ছে E ইন্টু ডি তার হোল স্কোয়ার। আর আয়তন কত হয়? ধারকের আয়তন হচ্ছে A ইন্টু ডি। এটা যদি করো তাহলে চলে আসবে তোমার এটা হাফ ε0 E²। তাহলে প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি বের করা হয়ে গেল। তারপর হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা, চৌম্বক ভেদ্যতার সংজ্ঞা দাও। চৌম্বক ভেদ্যতা কাকে বলে? তাহলে কী হবে? যে ধর্মের জন্য চুম্বকন ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে পার্থক্য দেখা যায়, সেটাকে বলছি আমরা চৌম্বক ভেদ্যতা, বা অন্যভাবে বলতে পারি আমরা চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে কি? কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার যে অনুপাত, সেটাকে বলছি আমরা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এর একক এবং মাত্রা কত হয়? এককহীন এবং মাত্রা 1 হয়। এর সঙ্গে চৌম্বক গ্রাহিতার সম্পর্ক, যে সম্পর্কটা তোমাদের বই আছে সে সম্পর্কটা দেখে নেবে, যেটা μr = 1 প্লাস কাই, যে সম্পর্কটা আছে সম্পর্কটা দেখে নেবে ওখান থেকে, তাহলে এটা হয়ে যাবে, মানে বইয়ে এটা সম্পর্ক আছে। আচ্ছা, একটি সাইক্লোট্রন কোন সূত্রের নিয়মে কাজ করে? সাইক্লোট্রন কি? সাইক্লোট্রন যে সূত্রটা ফর্মুলাটা লিখলাম, সাইক্লোট্রন কম্পাঙ্ক, সেই সাইক্লোট্রন কম্পাঙ্কের নীতিতে কাজ করে। আমি কোনটাতে যেন করালাম? এইটাতে, এই যে সাইক্লোট্রন কম্পাঙ্ক, এটাকে বলে সাইক্লোট্রন কম্পাঙ্ক। 1/T হলো QB/2πm। এখানে একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে ভেলোসিটি থাকে না, এই জন্য এটাকে আমরা সাইক্লোট্রন যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা বিবৃত করে, এটা আমার কিছু বলা নেই, কেন যে সন্তরণ সূত্রটা তোমাদের বইয়ে পাবে, বই থেকে লিখে নেবে। এটা হাইড্রোজেনের যে সার্কিটের ল আছে, মানে এটা ক্লোজ পাথ ইন্টিগ্রেশন B.dl = μ0 ইন্টু I, যদি বায়ুশূন্য মাধ্যম, যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয়, বা ওটা তোমরা ভালো করে দেখে নেবে বই থেকে। হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে ই আধানের ইলেকট্রনের ব্যাসার্ধ r এবং কক্ষপথ বৃত্তাকার পথে ভি বেগে ঘূর্ণমান, উক্ত ইলেকট্রনের চৌম্বক ভ্রামক নির্ণয় করে। চৌম্বক ভ্রামক বের করতে হবে, এখান থেকে চৌম্বক ভ্রামকের রাশিমালা কীভাবে বের করবে? প্রথমে I বের করবো। I = কত হয়? E = E/T হয়। টি এর ভ্যালু কী হবে? 2πr/v।
তাহলে টি এর ভ্যালু হয়ে গেল, তাহলে পুট করে দাও। তাহলে টু যদি এখানে পুট করে দিই তাহলে হচ্ছে আই ইজিক্যাল টু ই বাই ভি হচ্ছে তোমার 2 পাই আর উপরে চলে গেলো ভি, তাহলে এটা হলো আই। তাহলে আমাকে বের করতে বলেছে চুম্বক ভ্রামক, তাহলে এরিয়াতে গুণ করে দিতে হবে। তাহলে চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম ইজিক্যাল টু এরিয়া কারেন্ট ইন্টু এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে কারেন্টের ভ্যালু এটা পুট করবে, আর স্কোয়ার পুট করবে, এখান থেকে যেটা ভ্যালু পাবে সেটা হবে চুম্বক ভ্রামকের রাশিমালা। তোমাদের বোর ম্যাগনেটন যেখানে আছে ওখানে এই প্রবলেমটা করা আছে, তোমাদের বইতে পেয়ে যাবে। লেন্স নির্মাতার সূত্রটি প্রতিষ্ঠা করো। লেন্স নির্মাতার যে সূত্র 1/f বা পি সমান যেটা মনে রেখেছো, পি ইজিক্যাল টু মিউ মাইনাস অন বাই R1 মাইনাস অন বাই R2, এই যে সূত্রটা প্রমাণটা তোমাদের বই দেখবে পেয়ে যাবে। ওই সূত্রটা এখানে বলতে বলেছে। কোনো পথের পরম প্রতিসরাঙ্ক 1-এর থেকে কম হতে পারে কি? পরম প্রতিসরাঙ্ক 1-এর থেকে কম হওয়া সম্ভব না। কেন? পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর থেকে বড় হয় পরম প্রতিসরাঙ্কের মান। পরিষ্কার আকাশ নীল কেন দেখায় ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে বলে দিই আমি, পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু কত হয়? সি বাই ওই অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ। যেহেতু কোনো সময়তেই সি এর থেকে ভি এর ভ্যালু বড় হতে পারে না, তার মানে প্রতিসরাঙ্কের ভ্যালু কখনো 1-এর থেকে বড় হতে পারবে না, 1-এর থেকে ছোট হতে পারবে না। পরিষ্কার আকাশ নীল দেখায় কেন ব্যাখ্যা করো। আলোর কিসের জন্য, আলোর কোন ধর্মের জন্য এটা পরিষ্কার নীল দেখায়? বিক্ষেপণ ধর্মের জন্য, এটা ব্যাখ্যা করে দেবে। পাতলা প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণ ছোট হলে চ্যুতি কোণ আপাতন কোণের উপর নির্ভর করে না, এটি প্রমাণ করে। এটা প্রমাণ করে দেবে। তোমার চ্যুতি কোণের যে আপাতন কোণের উপর নির্ভর করে না, মানে ডেল্টা ইজিক্যাল টু এ মিউ মাইনাস 1, এরকম একটা প্রমাণ আছে। ওটা প্রমাণ তোমাদের বই দেখবে পাতলা প্রিজমের ক্ষেত্রে, ওখান থেকে ওটা প্রমাণ করে নেবে। বারবার বলে দিচ্ছি, যদি কোথাও অসুবিধা হয়, যদি না পারো করতে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। আলোকীয় যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা এর সংজ্ঞা দাও। আলোকীয় যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বা রিজলভিং পাওয়ার যে সংজ্ঞাটা আছে বইয়ে, তোমাদের দেখে নেবে, ওখান থেকে করে নেবে। এত তরঙ্গ দৈর্ঘ্যের একটি অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা এত, এর বিশ্লেষণ ক্ষমতা কত হবে? এটার জন্য বিশ্লেষণ ক্ষমতা কত হবে? বিশ্লেষণ ক্ষমতা পি ভ্যারিয়াজ, এখানে বিশ্লেষণ ক্ষমতার যে ফর্মুলা আছে তোমাদের বই, সেখান থেকে করে নেবে। আমি এখন করাতে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, অনেক লেন্দি হয়ে গেল অলরেডি। লেন্স যদি না পারো তো আমাকে জিজ্ঞাসা করো, ওখানে বলবে, আমি অবশ্যই করে দেবো, হোয়াটসঅ্যাপে SMS করে দেবো অবশ্যই। লেন্স ফর্মুলাটিকে অনুবন্ধী ফোকাস সম্পর্ক বলা হয়, কারণটা কি? কারণটা হলো, এখান থেকে একটু বলে দিই আমি, 1/f ইজিক্যাল টু 1/v মাইনাস 1/u। মিররের ক্ষেত্রে হলে এখানে প্লাস হতো। তাহলে এবার এখানে অনুবন্ধী পড়ার কারণটা কি? যদি ইউ এর জায়গাতে ভি করি বা আমি ভি এর জায়গাতে ইউ করি, তাহলে কী হবে? এই ফর্মুলাটা কোনো পরিবর্তন হয় না। তার মানে বস্তুর জায়গাতে যদি প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুর জায়গাতে যদি বস্তু যেখানে রেখেছি সেখানে যেখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে বস্তুটা রাখার জন্য, প্রতিবিম্বের জায়গাতে যদি বস্তু থাকে, তাহলে একই তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয় না, তার জন্য এটাকে অনুবন্ধী ফোকাস বলা হয়। বই দেখবে, এটা সংজ্ঞা লেখা আছে, এটা ব্যাখ্যা করা আছে। এটা বোধহয় হর্সে আছে, বোধহয় মেবি আলোর ক্ষেত্রে দেখবে। কোনো একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো এফ, প্রমাণ করো এটা। তাহলে নিউটনের ইকুয়েশনটা প্রমাণ করতে হবে, তোমাদের বইটা অলরেডি পেয়ে যাবে। এটা কিন্তু লেন্সের ক্ষেত্রে প্রমাণ করছে, মিররের জন্য না। তুমি লেন্সের ক্ষেত্রে যে প্রমাণটা আছে সেটা দেখে নেবে। এত কম্পাঙ্কের বিকিরণ দুটি আলোক সুবেদী পৃষ্ঠ, এটা হচ্ছে পি, একটা কিউ, এই দুটো পৃষ্ঠের উপর এই কম্পাঙ্কটা পড়ছে, আলাদাভাবে আপতিত হচ্ছে, তাতে নিম্নলিখিত ঘটনাগুলো দেখাচ্ছে। কী কী ঘটনা দেখা যাচ্ছে? পি এর ওপর আর কিউ এর ওপর পড়ছে, কম্পাঙ্কটা হচ্ছে এটা 10⁻15। কী দেখা যাচ্ছে? 1 নম্বরটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃষ্ঠ পি 0 গতিশক্তি নিয়ে আলোক ইলেকট্রন নির্গত হচ্ছে। তার মানে পি পৃষ্ঠের যেটা প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক, সেটাই হচ্ছে তোমার ওটা 10⁻15 হার্জ। আর কিউ পৃষ্ঠতে আলো নির্গত হচ্ছে, কিন্তু এদের গতিশক্তি 0 না, মানে কি এর ক্ষেত্রে কম্পাঙ্ক কি বলছে তোমার সূচনা কম্পাঙ্ক এর থেকে কম, মানে এটার ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক 10⁻15 হার্জ থেকে কম। এবার বলছে দুটির মধ্যে কোন উপাদানটির কার্য অপেক্ষক বেশি? তাহলে কার্য অপেক্ষক কার বেশি? বুঝতে পারছি, এর কার্য অপেক্ষক বেশি। তাহলে এখানে লিখবে কার্য অপেক্ষক বেশি, তাহলে পি বস্তুটির কার্য অপেক্ষক বেশি। যদি আপতিত আলোর কম্পাঙ্ক কমিয়ে দেওয়া হয়, তাহলে দুটি উপাদানের মধ্যে কোনটার ক্ষেত্রে ইলেকট্রন নিঃসৃত হবে না। তাহলে এটা যেহেতু কার্য অপেক্ষক বেশি, যদি এর থেকে কম কম্পাঙ্কের আলো ফেলি, তাহলে কী হবে? আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। তার মানে তাহলে পি পৃষ্ঠের জন্য কোনো আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের ভরবেগ কত হয়? ভরবেগ কত হয়? পি ইজিক্যাল টু 1/h/ল্যামডা। যদি বলতো যে ই তরঙ্গ দৈর্ঘ্যে ই শক্তিযুক্ত ফোটনের ভরবেগ কত হবে, তাহলে কত হতো? E/c। তাহলে যেরকম বলবে সেই অনুযায়ী তোমরা করবে সেটা। আচ্ছা, এবার হচ্ছে
মাইক্রোওয়েভ যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপন্ন হয় তার তরঙ্গদৈর্ঘ্য 1 সেমি। এক্ষেত্রে মাইক্রো ওভেনের ফটনের শক্তি নির্ণয় করতে, ফটনের শক্তি কীভাবে বের করবে? E=hc/λ, এই ফর্মুলা দিয়ে বের করে নেবে। লেখচিত্র আঁকো নিবৃত্তি, বিভব ও আপতিত আলোর কম্পাঙ্ক। ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে এখানে দেখবে কতগুলো আছে, আলোর তড়িৎ প্রবাহ ও আপতিত আলোর তীব্রতা। এটা আলোর তোমাদের বই যে ইগুলো আছে বইয়ে দেখবে, অলরেডি পেয়ে যাবে। পরমাণু মডেল সম্পর্কিত বোরের কোয়ান্টাম তত্ত্বটি লিখো এবং প্রমাণ করো। যে বোরের যে কোয়ান্টাম তত্ত্বগুলো আছে তিনটা, সে তিনটা তত্ত্ব তোমাদের লিখতে হবে। না, তিনটা বলেনি, কোনটা বলেছে যেন? বোরের কোয়ান্টাম শর্তটি, কোয়ান্টাম যে শর্তটা আছে মানে যেটা NH/2π, এই শর্তটা লিখতে হবে এবং প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারবে, তোমাদের বইয়ে প্রমাণটা দেওয়া আছে দেখবে অলরেডি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি এত হলে চতুর্থ পক্ষের শক্তি কত হবে সেটা বের করতে হবে, ফর্মুলা দিয়ে করে নেবে। E=, ওইটা এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি, 1/n² হয়, এখান থেকে বের করে নেবে ওই পক্ষের শক্তি কত হবে। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি লিখো। তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা আছে সেটা বিঘটনের সূত্র। বিঘটন ধ্রুবকের সাথে অর্ধায়ু সম্পর্ক মানে λ= 0.693/T½ যে সম্পর্কটা আছে সেটা প্রতিষ্ঠা করতে হবে। সি বিন্যাসে একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক বিটা বলতে কি বোঝে? বিটা, এই যে বিটা কত হয়? IC/IB। যদি কোন ক্ষেত্রে বলেছে, ট্রানজিস্টর ক্ষেত্রে কিছু বলেনি, তাহলে কনস্ট্যান্ট VCE। ডিসির জন্য এটা, যদি এসির জন্য বলতো তাহলে ডেল্টা দিয়ে লিখতে হতো। বিটা এসির জন্য যদি লিখতাম তাহলে হতো ΔIC/ΔIB অ্যাট কনস্ট্যান্ট VCE। আচ্ছা, জেনার ডায়োডকে বর্তনীতে কোন সময় লাগানো হয়? জেনার ডায়োডকে বর্তনীতে অলরেডি রিভার্স বায়াসে লাগানো হয়, কেন জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করানো হয় জেনার ডায়োডকে। এটি কী কাজে ব্যবহার করা হয়? এটিকে ভোল্টেজ রেগুলেশনের জন্য আমরা ব্যবহার করি। পি টাইপ এন টাইপ অর্ধপীর মধ্যে একটি পার্থক্য লিখো কি? এখানে পেন্টাভ্যালেন্ট, এখানে ট্রাইভ্যালেন্ট যে ডোফ্যান্ট হয় তাদের, সেটা দিয়ে আমরা ডোপ করি। অ্যান গেট কি? অ্যান গেটের প্রতীক এবং সত্য সারণী লিখো। তোমরা অলরেডি এটা বইয়ে পেয়ে যাবে, এটা আমার লেখার কোনো নেই, মনে হয় না এটা লেখাতে হবে। ন্যান্ড এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? এই দুটো গেট থেকে যে কোনো গেট তৈরি করা যায়, কিন্তু এখানে এটা লিখলে হবে না। কী করতে হবে? তোমাকে অবশ্যই উদাহরণ দিয়ে দেখাতে হবে যে ন্যান্ড গেট থেকে যে অন্যান্য গেট তৈরি করা যায় সেটা তোমাকে উদাহরণ দিয়ে দেখাতে হবে, দুটো বা তিনটে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবে। ফটোডায়োড কি? ফটোডায়োডের IV বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো। ফটোডায়োড কি? যেখানে আলো পড়লে কী হয়? তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, সেটা ফটোডায়োড হয়। এর বৈশিষ্ট্য লিখটা দেখবে, বৈশিষ্ট্য লিখটা তোমাদের উপরে অলরেডি আছে, আমি আগাচ্ছি না, টাইম নেই আর, অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেল। তাহলে ওখান থেকে বৈশিষ্ট্য লিখটা তোমরা দেখে নেবে। আচ্ছা, তারপরে যেটা আছে এর ব্যবহার কি? ব্যবহারটা দেখে নেবে। পিএন সংযোগ, আউটপুট বৈশিষ্ট্য লেখ, ট্রানজিস্টরের যে আউটপুট বৈশিষ্ট্য লেখটা যেটা আছে তোমাদের বইয়ে এরকমভাবে দেওয়া আছে দেখবে, এই বৈশিষ্ট্য লেখটা এখানে আঁকতে হবে। উক্ত লেখচিত্র থেকে বিভব বিটা কীভাবে পাওয়া যাবে সেটা লিখতে হবে, ওখান থেকে ওটা করে নেবে। একটি পটেনশিওমিটারের দৈর্ঘ্য, এটা প্রবাহী মোট রোধ এত ওহম, পটেনশিওমিটারের তারের প্রতি মিলিমিটারে এত মাইক্রোভোল্ট বিভব পতন সৃষ্টি করতে কতটা বিভব ব্যবহার করতে হবে সেটা দেখবে। সমবায় যুক্ত করলে কোনটা উজ্জ্বল হবে, কোনটা এভাবে যুক্ত করতে হবে সেটা দেখবে। এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সব দেখে নেবে এখান থেকে, ভিডিও পজ করে তোমরা অবশ্যই দেখে নেবে। যদি কোথাও না পারো তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবে, আর যদি বলো যে না আরেকটা ভিডিও এই সমস্ত প্রবলেমের জন্য আরেকটা ভিডিও করতে হবে তাহলে তোমরা বলবে, আমি আরেকটা নয় ভিডিও করে দেবো। আচ্ছা, এটা গেল। তারপরে এখানে যে কয়েকটা আছে প্রবলেম আছে, এটা ভালো করে দেখে নাও, আশা করি সব দেখতে পাচ্ছ, তোমরা অলরেডি রিডিং করে নেবে। এই যে যতগুলো আমি কোশ্চেন বললাম তোমাদেরকে, সবগুলো তোমাদের শুধু এইচএসের যে এক্সাম হয় সে এক্সামের যেরকম কোশ্চেন প্যাটার্ন হয় তার উপর ডিপেন্ড করে এই কোশ্চেনটা রেডি করা আছে। এর আগের বার যেরকম 38 মতো কমন এসেছিলো, এবার হয়তো তোমরা 38 বা 40 মতো বা 50 মতো কমন পেয়ে যেতে পারো। আমি তো আশা করছি 60-র কাছাকাছি পেতেও পারো, আমি তোমাদের জোর দিয়ে বলছি না, হয়তো 38 বা 40-র কাছাকাছি পেয়ে যেতে পারো। কিন্তু হ্যাঁ, তোমাদের আবার আরেকটা কথা বলে দিই যে কখনো এই কোশ্চেনের ওপর নির্ভর করে যাবে না পরীক্ষা দিতে। কারণটা কি, যে কখনো কেউ বলতে পারে না যে এই কটা কোশ্চেনই আসবে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে, কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে দেখে যাবে, যদি এই সমস্ত কোশ্চেন চলে আসে তোমরা উত্তরগুলো খুব ভালোভাবে লিখতে পারবে, তার জন্যই তোমাদেরকে দেওয়া। কিন্তু এর উপর নির্ভর করে কখনো তোমরা পরীক্ষা দিতে যাবে না। আচ্ছা, আর একটা কথা বলার, যে
এরপরে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যে সমস্ত কোশ্চেন তোমাদের করে গেলে আর কোনো কোশ্চেনই বাদ থাকবে না, মানে যে সমস্ত কোশ্চেন তোমরা যদি করে যাও তাহলে পরীক্ষাতে কোনো কোশ্চেন আনকমন কোশ্চেন পাবে না, এরকম যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি না হলে আর একটা ভিডিও করে দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর যারা এই কোশ্চেনটা হ্যাঁ, আরেকটা কথা, যারা এই কোশ্চেনটা চাও পিডিএফ আকারে তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, না হলে আমার যে পেজটা আছে বিতে, ফেসবুকে যে পেজটা আছে সেই পেজটাতে যাবে, পেজটাতে তোমরা পেয়ে যাবে। পেজটা হচ্ছে তোমার ফিজিক্স হার্ট বলে একটা পেজ আছে, এই পেজটাতে যাবে, সেই পেজটাতে আমি এটা আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। বা তোমরা যেটা যে বলছিলাম হোয়াটসঅ্যাপ করার কথা বলছিলাম, এর অলরেডি নাম্বারটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, অনলি হোয়াটসঅ্যাপ করবে। সেটা হচ্ছে 9002480177, 9002480177। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল কিন্তু করবে না, কারণ কল করলে কিন্তু আমি রিসিভ করবো না, তাই বলছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, রিপ্লাই পাবে। থ্যাংক ইউ।